রাশিয়ার একমাত্র আর্মি অফিসার সোহেল নীরব, যে ওয়ান ম্যান আর্মি, কখনো ড্রোন ধ্বংস করে, কখনো স্নাইপার, কখনো নিজেকে বলে আর্মি অফিসার। এই ভিডিওতে আমি বলবো মাদক চক্র থেকে নারী কেলেঙ্কারি, নীরবের অন্ধকার অতীত, জেলের ঘানি টানা এক আসামি কিভাবে রাতারাতি যোদ্ধা বনে গেল, তার পাওয়া মেডেলের আসল রহস্য কি, কোন জাদু বলে সে নিজেকে অফিসার দাবি করে। গত ভিডিওর পর আমাকে অনেকে মির্জাফর বলেছেন আমি নাকি অন্যের নিমক খেয়ে বেইমানি করেছি। রাশিয়ার তথাকথিত আর্মি অফিসার নীরবের সাথে আমার কিসের শত্রুতা, আজ স্টেপ বাই স্টেপ সব ক্লিয়ার করব। গত ভিডিওতে যা দেখেছেন তা ছিল মাত্র 10%। আজ যা বলবো তা শোনার পর আমাকে যা বলার বলবেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আজকের এই ভিডিওতেই হবে গেম ওভার। আমি জানতাম প্রথম ভিডিওর পর তিনি ভিকটিম কার্ড খেলবেন। আমাকে আপনারা ভালোবাসেন, বল আসো ইন্নাল ইনসানা লাফি কুসুর। মানুষ বড়ই স্বার্থপর ও বেঈমান। এ ব্যবসা মাগির পোলা, পাট খেতে জন্ম নাও না মাগির পোলা। তাই আমি ইচ্ছে করেই পুরো তার সেদিন শো করিনি। আমি দেখতে চেয়েছিলাম যে লোক অন্যের নামে মিথ্যা ছড়াতে ওস্তাদ, সে নিজের মুখোশ খোলার উপক্রম হলে ঠিক কতটা নিচে নামতে পারে। আজ কোনো ব্যক্তিগত আক্রমণ নয়, আজ কথা বলবে শুধু ফ্যাক্টস আর নিরেট লজিক। শুরুতেই চলুন একটা বড় মোহ বা ইলিউশন ভেঙে দিই। প্রথমে ফ্ল্যাশব্যাকে যাই। নাম মহিবুর রহমান, মৌলভীবাজারের 27 বছরের এক তরুণ। স্টুডেন্ট ভিসায় রাশিয়ায় এসেছিল পরিবারের ভাগ্য বদলাবে বলে, কিন্তু আজ সে ফ্রন্টলাইনের এক নাম পরিচয়হীন বাংকারে চিরতরে ঘুমিয়ে আছে। তাকে লোভ দেখানো হয়েছিল সে কেবল বাবুর্চি বা দোভাষ হিসাবে কাজ করবে। কেন সে এত বড় মরণ খেলায় নামলো? কারণ তার মতো অসংখ্য মহিবুর প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় ব্রেন ওয়াশ আর ডোপামিনের এক ভয়ঙ্কর মায়াজালে আটকা পড়ছে। আর এই মরণ ফাঁদের প্রধান জাদুকর কে? আপনাদের তথাকথিত ওয়ানম্যান আর্মি নীরব। মাদক বিক্রি করতো, ওরকম বিক্রি করে হাতে নাতে ধরা পড়ছে। 3 বছর জেল খেতে বাংলাদেশে টাকা পয়সা দিয়ে ছুটে আনছে। টুইটার ভিউয়ার হয়েছে, ভাইরাল হয়েছে। এখন নিজেরা মনে করেন অনেক নিজের আপন বাইরেই অস্বীকার করে, আর বাইরের ভয়েস গুলো হলে আমরা মাথা খারাপ হয়ে যাবো। এখন আপনারা সবচেয়ে বড় কাউন্টার আর্গুমেন্টটা দেবেন। আপনারা বলবেন ভাই নীরব তো কাউকে জোর করে আর্মিতে পাঠাচ্ছে না, সে তো নিজের রিস্ক নিজেই নিচ্ছে, সে টাকার জন্য যুদ্ধে গেছে, তাহলে তার দোষ কোথায়? অত্যন্ত সুন্দর যুক্তি। এবার আমার লজিক গুলো শুনুন। মনোবিজ্ঞানের একটি থিওরি আছে, নর্মালাইজেশন অফ ডেভিয়েন্স বা অন্যায়ের স্বাভাবিকরণ। খুব সহজ কথায় বলি, যখন কোনো চরম ঝুঁকিপূর্ণ বা খারাপ কাজকে বারবার আপনার চোখের সামনে এমন জাঁকজমকপূর্ণ ভাবে উপস্থাপন করা হয় যেন এতে বিন্দুমাত্র ক্ষতি নেই, তখন আপনার অবচেতন মন সেটাকে স্বাভাবিক বলে মেনে নেয়। একটু লজিক দিয়ে ভাবুন, একটা সময় প্রেম করা, ডিভোর্স হওয়াকে সমাজে খুব খারাপ চোখে দেখতো, কিন্তু নাটক, সিনেমা আর সোশ্যাল মিডিয়ায় বারবার দেখিয়ে সেটাকে আজ নর্মালাইজ করে ফেলা হয়েছে। ঠিক ইলুমিনেটিরা যেভাবে সাবলিমিনাল মেসেজ দিয়ে মানুষের ব্রেন কন্ট্রোল করে, ঠিক একই মেকানিজম এখানে চলছে। নীরব ঠিক এই আদিম কৌশলটি ব্যবহার করছে। সে যখন মৃত্যুপুরী ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে গায়ে কোনো আছড় ছাড়া হাসি মুখে ভিডিও বানায়, তখন সে মূলত আপনাদের ব্রেনে একটা মারাত্মক মেসেজ গেঁথে দিচ্ছে। যুদ্ধ তো কোনো ব্যাপারই না, এখানে চারদিকে শুধু মেডেল আর কারি কারি টাকার পাহাড়, সাথে রাশিয়ার নাগরিকত্ব, পাসপোর্ট ইত্যাদি তো আছেই। বিজ্ঞানী আলবার্ট বান্ডুরার সোশ্যাল লার্নিং থিওরি বলে মানুষ অন্যকে দেখে শিখে। যখন একজন চরম হতাশাগ্রস্ত দিনমজুর, যে মাসের পর মাস হাড় ভাঙা খাটুনির পরেও বেতন পাচ্ছে না, সে যখন দেখে তার মতোই একজন সাধারণ মানুষ ওই রণক্ষেত্রে গিয়ে রাতারাতি হিরো বনে গেছে, টাকা পাচ্ছে, ভিউ কামাচ্ছে, ভাইরাল হচ্ছে, তখন তার ব্রেনের লজিক কাজ করা বন্ধ করে দেয়। সে মৃত্যুকে আর ভয় পায় না। নীরব সরাসরি কাউকে ডাকে না। সে বেশিরভাগ সময় ভিডিওতে বলে যুদ্ধে আসবেন না, এটা ভালো না, এখানে আসা মানেই মৃত্যু। কথা সত্য, কিন্তু সে খুব চালাকির সাথে একটা মরণঘাতী প্যানেল তৈরি করছে। সে আপনাদের ব্রেনের ডোপামিন পুশ করছে। আর তখন আপনি ভাবেন যুদ্ধ তো খুব ইজি, এত টাকা, এত সম্মান, সাথে মেডেল, সিটিজেনশিপ তো আছেই। নীরব মূলত এটাই করছেন। তার বেশিরভাগ ভিডিওতে সে মেডেল দেখাচ্ছে, টাকার কথা বলছে, পাসপোর্টের কথা বলছে, অথচ এখনো পাসপোর্ট হাতে পায়নি। তিনি যুদ্ধের বিভীষিকা, রক্ত, মৃত্যু আর পঙ্গুত্বকে লুকিয়ে রেখে যুদ্ধকে একটা অ্যাডভেঞ্চার আর টাকা কামানোর মেশিন হিসাবে গ্লোরিফাই করছে। আর আমাদের দেশের নিরীহ কাজের ভিসায় আসা দিনমজুর ভাইরা, যারা মাসের পর মাস বেতন পাচ্ছে না এবং রাশিয়ায় পড়াশোনারত স্টুডেন্টরা, তার এই ফাঁদে পা দিচ্ছে। আমাদেরকে অফার টফার করছে অলরেডি। আর মানে ওই একটা লুক নিতে পারলে নাকি ওরও কিছু কমিশন পায় আর কি। তুমি যেহেতু আপনারা যদি যেতে চান তাহলে আপনি আমার মাধ্যমে আসেন, তো আপনাদের মানে সবকিছু ডকুমেন্ট সবকিছু রেডিমেডি করে এবং কি আপনাদের যুদ্ধেও যেতে হবে না, আপনারা ক্যান্টিনে কাজ পাবেন। প্রবাদে আছে, চোর তো নিজেই প্রমাণ রেখে যায় যে সে কিভাবে ধরা পড়বে। এই তথাকথিত অফিসার নীরবের ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটেছে। তাকে এক্সপোজ করার জন্য অন্য কারো দরকার নেই। তার নিজের ফেসবুক লাইভ আর পোস্টগুলোই তার সবচেয়ে বড় শত্রু। একটু সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে এই মাস্টার মাইন্ডের থলের বিড়াল বেরিয়ে আসে। আসুন লজিক আর প্রমাণের খেলাটা শুরু করা যায়। তার ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখলেই পরিষ্কার বোঝা যায় এই দুর্দর্শ যোদ্ধা আসলে টাকার বিনিময়ে কমান্ডারের সাথে সেটিং করে সেফ জোনে আরাম করেছিল। কিছু কিছু বাঙালি আছে, এগুলা যে ব্লগ তৈরি করে, ফেসবুক বিভিন্ন জায়গায় ভিডিও তৈরি করে, এগুলা কমান্ডার জানতে পারে, তখন তাদের কাছ থেকে মোবাইল টোবাইল সব নিয়ে আনে। মানে রাশিয়া ওভারটেক করা কেউ যদি মোবাইল চালায়, সে যদি কমান্ডার ধরা পড়ে, সে নগদ
পায়ের মধ্যে রাইখা গুলি করে মোবাইলটা গাছের মধ্যে চলে আর আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন তার মুখের স্বীকারোক্তি কমান্ডার তাদেরকে মোবাইল ইউজ করতে দিত না। এখন আমার প্রশ্ন, সে কিভাবে মোবাইল ইউজ করতো? নিশ্চয়ই তার সাথে কমান্ডারের ভালো সম্পর্ক ছিল, সে যেহেতু লোক দিচ্ছিল এই জন্য তাকে এই সুযোগ সুবিধাগুলো দিছে। আপনারা স্ক্রিনশটটা দেখুন, সেখানে সে বলতেছে সে কমান্ডারের সাথে খুব আনন্দে ছিল, 300 গুণ ভালো ছিল। মানে বুঝতে পারতেছেন সে কিভাবে মানুষকে ব্রেন ওয়াশ করতো। তার কাজ কি জানেন? ফ্রন্টলাইনে যুদ্ধ করা নয়, বরং লাশ টানা আর সাপ্লাই লজিস্টিকের কাজ। অথচ সোশ্যাল মিডিয়ায় তার ভাবখানা এমন যেন সে একাই পুরো যুদ্ধ জয় করে ফেলেছে। সবচেয়ে বড় কমেডিটা শুনবেন, সে নিজেই তার এক লাইভ ভিডিওতে জ্ঞান দিয়েছে যে ফ্রন্টলাইনে মোবাইল ফোন ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। কিছু আছে আপনার ডেঞ্জারাস এরিয়া, কিছু আছে মিডিয়াম ডেঞ্জারাস এরিয়া, কিছু আছে নরমাল ডেঞ্জারাস এরিয়া, কিছু আছে সেফ জোন। যারা সেফ জোন এবং নরমাল এরিয়াতে কাজ করে তারা স্টারলিংকের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারে। আর যারা কিনা ডেঞ্জার লাইনে চলে যায় তারা আর কি নেট চালাতে পারে না, তাদের কাছে শুধুমাত্র ওকি-টকি থাকে আর কি। আমার প্রশ্ন হলো, আপনি যদি সত্যিই ফ্রন্টলাইনের প্রথম সারি যোদ্ধা হয়ে থাকেন, তাহলে আপনার ফেসবুকে স্ট্যাটাস আর ভিডিওগুলো কি আকাশ থেকে নাজিল হয়েছিল? যে জায়গায় ফোন ব্যবহারই করা যায় না সেখানে বসে আপনি এত সোশ্যাল মিডিয়া চালিয়েছেন কিভাবে? নিজের মিথ্যাচার এভাবেই নিজের মুখ দিয়ে বেরিয়ে আসে, যেটা সম্পর্কে গত ভিডিওতে আমি বলেছিলাম, কিন্তু সে এই ব্যাপারে ক্লিয়ার কোনো স্টেটমেন্ট দিতে পারেনি। যাই হোক, নিজেকে বড় প্রমাণ করার বিকৃত নেশা সে সারাক্ষণ বলে বেড়ায় বাঙালিদের মধ্যে আমি সবার আগে রাশিয়ান আর্মিতে ঢুকেছি। এটা একটা ডাহা মিথ্যা কথা। তার অনেক আগে থেকেই বাবু নামের এক বাঙালি সেখানে কর্মরত ছিলেন, কিন্তু কই, বাবু তো কখনো এসব সস্তা পাবলিসিটি, ফলোয়ার্স আর নিজেকে অফিসার প্রমাণের জন্য সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার করেননি। আসল হিরোরা নীরবেই কাজ করে আর ফাঁকা কলসি বাজে বেশি। অথচ এক বছরের চুক্তি শেষে এই নীরব বাবু থেকে কিভাবে পাসপোর্ট অ্যাপ্লিকেশন প্রসেস করতে হয় সবকিছু স্টেপ বাই স্টেপ জেনেছে। এবং রুস্তব শহরে থাকা কিছু রাশিয়ান ভাষা বোঝা বাঙালি বাইরের সাহায্যে যার চলাফেরা করা লাগে, তার ভিডিওর কথাবার্তার মনে হয় তার 20 বছরের অভিজ্ঞতা। আর তার এমন মিথ্যাচার কথাবার্তার মায়াজালে পড়ছে নিরীহ মানুষ। যাই হোক, এবার আসুন তার সবচেয়ে বড় ফাঁদ, লোভ দেখানো স্কিমে। আমাদের নিখুঁত অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে এখনো পর্যন্ত 4 থেকে 5 জন বাঙালি রাশিয়ার ইন্টারন্যাশনাল পাসপোর্ট পেয়েছেন। আর এইদিকে নীরব দেশে বসে থাকা তরুণদের স্বপ্ন দেখাচ্ছে তিনি নাকি ইতিমধ্যে সেখানে বাড়ি গাড়ি সব কিনে রাজপ্রাসাদ বানিয়ে ফেলতেছে, পুরো পরিবারকে নিয়ে নাকি রাশিয়া সেটেল হয়ে যাচ্ছে। লজিক কি বলে? হ্যাঁ, এটা সত্য যে রাশিয়ার সরকারি নিয়ম অনুযায়ী সে হয়তো ভবিষ্যতে সুযোগ সুবিধা পাবে, কিন্তু সেটা পাওয়ার আগেই আমি সব পেয়ে গেছি, আমি বিরাট অফিসার হয়ে গেছি বলে এই সস্তা মিথ্যাচার কেন? উত্তর একটাই, সাধারণ মানুষের মনে লোভের বীজ বপন করা, মিথ্যার মায়াজাল তৈরি করে দেশে থাকা হতাশাগ্রস্ত তরুণদের ব্রেন ওয়াশ করা, যাতে তারা তাকে অন্ধের মতো বিশ্বাস করে। অপেক্ষা করুন, এ তো কেবল ট্রেইলার। লজিকের ফরতে ফরতে তার প্রতিটি মিথ্যার জাল কিভাবে ছিন্ন ভিন্ন হবে তা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। অনেকেই বলছেন আমি তার হোস্টেলে গিয়ে তার হাতে বিরিয়ানি খেয়ে কেন তার বদনাম করছি। শুনুন, ইনভেস্টিগেটিভ জার্নালিজমে একে বলে ডিউ ডিলিজেন্স বা আন্ডার কাভার ইনভেস্টিগেশন। সাবেক ভূমিমন্ত্রীর লন্ডনে 300 বাড়ি নিয়ে আল জাজিরা যখন ইনভেস্টিগেশন করে, তখন কি সাংবাদিকরা মন্ত্রীর সাথে বসে চা খায়নি? আসল সত্য কি দূর থেকে জানা যায়? ফেসবুকের ফিল্টার করা রিয়েলিটির বাইরে ওই লোকটার আসল ডেরায় গিয়ে আমি যা দেখেছি, আপনাদের ওই আর্মি অফিসার আসলে একজন নিখুঁত ঠান্ডা মাথার ব্যবসায়ী। আর তার ব্যবসার কাঁচামাল কি জানেন? আপনাদের মতো নিরীহ বোকা যুবকদের তাজা রক্ত। আবার অনেকে কমেন্ট করছেন যে আমি নাকি তার সাথে ছিলাম 3 দিন পর্যন্ত, তার সাথে খাওয়া দাওয়া করছি। এটা সম্পূর্ণ ভুল তথ্য, আপনারা ভুল বুঝতেছেন। আমি মূলত একটা হোস্টেলে ছিলাম, সেও একটা হোস্টেলে থাকতো। তো আমি তার সাথে প্রথম দিন দেখা করছি, তো তারা আগে থেকে রান্না বান্না করার প্রিপারেশন নিচ্ছিল। আমি শুধুমাত্র ভালো একটা সময় গিয়ে উপস্থিত হয়েছি। তো সে যেভাবে বলতেছে, মানে এমন ভাবে ইমোশনালি বলতেছে যে সে আমাকে ইনভাইট করছে, আমার জন্য স্পেশাল ভাবে আয়োজন করছে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। অফিসে কি আর কি এইসব খাবার? হাসান ভাই আমাদের ব্যাটালিয়নের যে রুম আমাদের সরকারি, ওখানে চলে আসছে। আপনারা যাকে অফিসার ভাবছেন, যাকে বড় যোদ্ধা ভাবছেন, যে বড় বড় নীতিবাক্য শোনায়, তার আসল অতীত শুনলে আপনাদের পায়ের নিচের মাটি সরে যাবে। যুদ্ধে যাওয়ার আগে সে কি করতো জানেন? আপনারা কি জানেন তার কয়টা বিয়ে? আপনারা কি জানেন তার এই আর্মি অফিসার পরিচয়ের আড়ালে কত বড় মানব পাচার আর প্রতারণার ফাঁদ পাতা? আবেগ দূরে সরিয়ে এবার শুধু লজিক আর প্রমাণগুলো মেলান। যাদের ব্রেন এখনো ব্ল্যাক আউট হয়ে আছে, তারা একটু পানি খেয়ে বসুন। আপনারা যাকে অফিসার নীরব বলে স্যালুট দেন, তার ভিসার কপি অনুযায়ী বয়স 36, অথচ তার এক নিকট আত্মীয়র মতে বয়স 40-এরও বেশি। আর ও যে দেখাচ্ছে 38 বছর, ওর বয়স 38 না। মার যখন বয়স 15-16 তখনই বিয়ে দিছে। অনুমানিক কত হতে পারে? অনুমানিক অনেক হবে, তো 40 হবে, আরো বেশি হইতে পারে। গত ভিডিওতে সে বলেছিল 14 বছর সৌদিতে ছিল, কিন্তু ইনভেস্টিগেশন বলছে ভিন্ন কথা। 2017 সালের প্রথম দিকে সে সৌদিতে যায়। ও যে বলে 17 বছর না কত বছর সৌদি আরব ছিল, পুরো বানানোর কথা। আমি বিদেশ যাই 2013 সালে মরিচ চাষে, আর ও যায় 2017 সালে। আর সেখানে গিয়ে করতেন মাদক ব্যবসা, আর সেই অপরাধে 3 বছর সৌদির জেলে বন্দী ছিলেন আপনাদের এই হিরো। সৌদি আরবে মাদক ব্যবসা করতো, রকম বিক্রি করে হাতে নাতে ধরা পড়ছে। 3
বছর জেল খেটে বাংলাদেশে টাকা পয়সা দিয়ে ছুটায় আনছে। এখন পর্যন্ত তিনি বিয়ে করেছে 3টা। প্রথম পক্ষের ঘরে 13 থেকে 14 বছর বয়সের একটা মেয়ে আছে, যার কথা সে ভিডিওতে স্বীকার করলেও বাস্তবে তার কোনো খোঁজ খবর রাখে না। মানে বলতেছে তুমি আমার প্রথম ওয়াইফ সাজবা, সাইজা আমার প্রথম ওয়াইফে তুমি কাবির নামা 2012-তে নিয়ে যাইবা, বুঝছেন কথাটা? বলবা মেনশন করবা তোমার একটা 13 বছরের মেয়ে আসছে। ওর আগের বউ কিন্তু অন্য জায়গায় বিয়ে করে অলরেডি ওর কপালে আছে মেরে গেছে, বুঝছেন? ওই মেয়েটার ভরণ পোষণ কিচ্ছু দেয় না। কথা আছে না, কলা গাছের গোড়াতে কলা গাছি হয়। ওর বাবা জেলে গেছে, ওর নানা বাড়ির লোকের মারে ছাড়া আবার অন্য জায়গায় বিয়ে। তার মানে সে টোটাল কয়টা বিয়ে করছে? 3টা তো হইবই মাস। মাদক ব্যবসায়ীর স্ত্রী হবে জেনে প্রথম স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। সৌদিতে থাকাকালীন ইন্দোনেশিয়ান এক মেয়েকে বিয়ে করে। এখন বর্তমানে স্ত্রী খাদিজাকে দিয়ে দেশে বসে মানুষের পাসপোর্ট আর টাকা জমা নিচ্ছে। লাইনে এলে আমার কল দিয়ে না। আর হইছে আপনার পাসপোর্ট আজকের মধ্যে স্ক্যানিং পিডিএফ করতে হবে। কম্পিউটার দোকানে যে কইলে আমার পাসপোর্টে স্ক্যানিং পিডিএফ করে দেন, আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। আমার হোয়াটসঅ্যাপে, শৈলের হোয়াটসঅ্যাপ কোনো কাজ করে না। শুধু তাই নয়, কন্ট্যাক্ট ম্যানেজের নামে মেয়েদের রাশিয়ায় পার্লারে বা গার্মেন্টসে কাজ দেওয়ার লোভ দেখিয়ে 14 থেকে 15 লাখ টাকা চাওয়ার প্রমাণও আছে আমাদের কাছে। আমার হঠাৎ করে বলে কি যে আমি তো আমার ওয়াইফ সাদিয়া, ও সাদিয়া আর নাম হলো খাদিজা কুবরা। তো আমি তো বলতেছি কি যে আমার ওয়াইফ সাদিয়ার কাছে আমি পারমিশন নিছি, তোমার তো আমি কন্টাক্ট ম্যারেজ করবো, এতে লাভ আমার, তোমারও লাভ আমারও। আমি আবার মানে চুপ করে শুনতেছি। পরে বলতেছে যে আমি তো সাদিয়ার পারমিশন নিছি, তোমার আমি 1 বছরের কন্টাক্টে বিয়ে করে এখানে নিয়ে আসবো, তুমি আমার চুক্তি করবা, হয় 14 লাখ টাকা দিবা। দেখেন টাকার জন্য মানুষ কত নিচু নামতে পারে। আর না হইলে তুমি আমার 1 বছরের কন্টাক্টের যত যা আমি তোমার যে কাজ দিমু, যা করতে বলুন তাই বলবা, আমি 1 বছরে কামাই টাকা আমারে দিতে হইবা। হ্যাঁ, এটা বলছে আমারে। তবে আপনার কি মনে হয়, আমি কি তার সাথে ঘুরে তার রিয়েল মুখোশ খুলে দেওয়াটা কি অন্যায় নাকি ন্যায়? তবে আমি মনে করি অন্তত এই ভিডিওর মাধ্যমে অনেক মানুষ সতর্ক হবে। যাই হোক, নীরব বিভিন্ন জায়গায় কমেন্ট করছে যে উনি আর্মি অফিসার র্যাঙ্কে আছেন। ডকুমেন্ট এবং ভিসার তথ্য অনুযায়ী আপনাদের এই মহান অফিসারের বর্তমান বয়স 36। রাশিয়ান আর্মিতে অফিসার হতে 4 থেকে 5 বছরের নিবিড় মিলিটারি ব্যাকগ্রাউন্ড লাগে, পরিষ্কার রাশিয়ান ভাষা জানতে হয় এবং সবচেয়ে বড় কথা নাগরিকত্ব লাগে। যে লোকটা এখনো পর্যন্ত পাসপোর্ট হাতে পায়নি, যে কয়েকটা ওয়ার্ড আর সেন্টেন্স ছাড়া রাশিয়ান ভাষার কিছুই বলতে পারে না, সে কোন জাদু বলে অফিসার হয়? আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ভিডিওতে সে খুব সাধু সেজে বলে যুদ্ধে আসবেন না, কিন্তু যখনই কোনো বেকার যুবক তাকে ইনবক্সে মেসেজ করে তখনই আসল ফাঁদ পাতা হয়। প্রথম দিকে সে যুদ্ধে না আসার জন্য বললেও একটা সময় পর সে বলে আমার পাওয়ারফুল কমান্ডার পরিচিত আছে, কিছু টাকা ঘুষ দিলে আপনাকে একদম সেফ জোনে রাখবে, রান্না করা, বাংকার খোঁড়া, এই আর কি। এবার লাশের পাহাড়ের উপর দাঁড়িয়ে করা ব্যবসার অঙ্কটা বুঝুন। রাশিয়ার নিয়ম অনুযায়ী আর্মিতে লোক রিক্রুট করালে জনপ্রতি প্রায় 3 থেকে 5 লাখ রুবেল কমিশন মেলে। সে এই 5 লাখ তো পকেটেই ভরে, উল্টো কমান্ডারকে ঘুষ দেওয়ার নাম করে আপনাদের বোকা বানিয়ে আরো 3 থেকে 5 লাখ টাকা হাতিয়ে নেয়। অর্থাৎ এক একটি নিরীহ তরুণের জীবন বিক্রি করে সে আজ কোটিপতি। আর টাকাটা পকেটে ঢোকার পর সোজা ব্লক, কারণ সে ভালো করেই জানে একবার কন্ট্যাক্ট পেপারে সাইন হলেই ফেরা সম্ভব নয়। অভিনামের এক বাঙালি সৈনিকের কথা আমার কাছে রেকর্ড করা আছে। তিনি বর্তমানে আহত অবস্থায় বাংকারে আছেন। তার বক্তব্য অনুযায়ী নীরব আমাদের কাজের লোভ দেখিয়ে মস্কো নিয়ে আসে, ইমার্জেন্সির কথা বলে কাগজে সাইন করায়, আমাদের ট্রান্সলেটও করতে দেয়নি। চোখ খুলে দেখি আমাদের আর্মি ক্যাম্পে নিয়ে যাচ্ছে। আমরা 12 জন ছিলাম। তার মতে তার সাথে আরেকজন সহযোগী আছে যার নাম সোহান, যাকে সে ভাগিনা বলে ডাকে। এই কথাবার্তা বলতে বলতে পরে সোহেলের কথাবার্তা আসছে। সোহেল ভাগনা নাকি ছিল? সোহেল আর সোহেলের ভাগনা। ভাগনার নাম কি? সোহেল আর সোহেলের ভাগনা। ভাগনার নাম কি ওর? এই দুজনে বাঙালি টাঙ্গালি আফ্রিকান যারে যেমনি পারছে আর কি, বুঝছো? ওরা যে বুম বাং বুঝ দিয়া ফেক কাগজপত্র দিয়া এবং ওদেরকে বসে সোহেলের ভাগনা ওদেরকে বসে তোরা যাবি চকলেট ফ্যাক্টরিতে কাজ করবি, ঠিক আছে? জনপ্রতি এত টাকা দিব দিয়া ধরো যে ঢুকাই দিছে আর্মিতে। পোলাবেন কি পোলাবেন বুঝে না, ঢুকতে 2 থেকে 4 সাইন টাইন দিয়া। আমার বাড়ি হচ্ছে চাঁদপুর। আমি এই চাঁদপুর সারাস্তি, আমরা সিনোকাকে কাজ করতাম। তো সিনোকাকে ও একটা গ্রুপ খুলে, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ। এখানে তো আমরা তখন ফেসবুক গ্রুপ করতাম না, ওই যে শুধু হোয়াটসঅ্যাপে মানে মোটামুটি সন্ধ্যার পর হইলে একটু হোয়াটসঅ্যাপে ঢুকে দিত। তো এই গ্রুপের মধ্যে ও বিভিন্ন কাজের কথা বলে, মানে এই কাজ আছে ওই কাজ আছে। মোহন মিজি টিজি আছে না, এরাও কিন্তু এর প্রতারণার শিকার। আরো যারা অনেকে মারা গেছে এরা কিন্তু এর প্রতারণার শিকার। মানে ওর সত্য কথা যেই বলে ও তার নাম ভিডিও করে। আমাদেরকে মস্কো আনে আর কি 1 লাখ রুবেল করে কথাবার্তা ফাইনাল হওয়ার পরে আমাদেরকে মস্কো আনে। ওর একটা ভাগিনা আছে, ভাগিনা আসে, আসার পর একটা রাশি মহিলা আসে। ভাগিনা কোথায় থাকে? ভাগিনাটা কোথায় থাকে? এই মস্কো থাকে।
থাকে, রাশিয়ান মহিলা আসে এসে আমাদের থেকে কিছু ডকুমেন্ট সিগনেচার করায়, ওটা আর্মি ডকুমেন্ট, এটা আমরা বুঝতে পারিনি। আপনারা ওটা কি মোবাইলে ছবি তুলতে পারেন না, স্ক্রিনশট নিয়ে বা ট্রান্সলেশন করে দেখেন নাই? আমাদের কিন্তু সময় দেয় দেন না। না, আমাদের বলছি না যে এটা সেন্ড করো, সাইন করার পর আমাদের রাতে এগুলো বলছে তোমাদের এই রাতে বাস আসবে, বাসের করে তো ঢুকবা না যেতে, কারণ কালকে সকাল থেকে তোমাদের ডিউটি শুরু। আমরা ওইভাবে ব্যাগটা ঢুকেছে, যখন বাসে উঠি তখন আমরা পৌঁছানোর পরে বুঝতে পারি যে আমরা কত রান্না শিকার হয়েছি। আচ্ছা আচ্ছা, তারপর তখন ওর সাথে এইসব বিষয় নিয়ে, ওর সাথে যখন এইসব বিষয় নিয়ে তর্ক বিতর্ক হয়, ও কিন্তু আমাদেরকে ব্লক মেরে দেয়। আপনারা অনেকেই বলবেন তার ড্রোন ধ্বংসের ভিডিওগুলো তো রিয়েল। ভাই, রাশিয়ার নিজস্ব নজরদারি ড্রোন মাথার উপর দিয়ে টহল দেয়, আর সে সেটা দেখিয়ে দৌড়ে দৌড়ে সিনেমা বানায়। আরেকজন বাঙালির মতে ফ্রন্টলাইনে যেখানে এক একটা ল্যান্ডমাইন নোকিয়া ব্যাটারির চেয়েও ছোট, যেখানে মাথার উপর প্রাণঘাতী এফপিভি ড্রোন গুললে বড় বড় স্নাইপাররা আতঙ্কে কাঁপে। তাছাড়া ইউক্রেনের স্নাইপার তো আছেই, সেখানে সে এক হাতে মোবাইল ধরে ব্লগিং করছে, দৌড়াইতেছে, কি করতেছে না করতেছে, সিনেমা শুটিং দেখতাম মনে হয় একটা ভিডিওতে, বুঝছো? এক হাতে মোবাইল, এক হাতে অস্ত্র, দৌড়াইতেছে, মাথায় নাই হেলমেট। তুমি যখন হাঁটবা, তুমি ভুলেও ডান বামে তাকাবা না, তোমার চোখ থাকবে অনলি মাটির মধ্যে, আর কান থাকবে হইতেছে কোনো ফোনের আওয়াজ আছে কিনা। তুমি যদি একটু ভাই অন্যমনস্ক হও, ফোনের ব্যাটারি আছে না, আগের দিনে নোকিয়া ফোন ছিল যে ব্যাটারি, এতটুকু পিচ্ছি এতটুকু পিচ্ছি মাইন। ঠিক আছে ভাই, ছোট বাইক থেকে শুরু করে তোমার ট্যাঙ্ক উড়ে দেয় এরকম মাইন সব দরজা রাস্তাঘাটে পড়ে থাকে। তুমি ভাই ক্যামেরা যদি হাঁটবা, মুখটা বেগের বেগে করবা ভাই, এরকম কোনো চান্সই নাই। তোমার ভাই অলওয়েজ ধরো আল্লাহর নাম নিতে হইব, আর হলো ডান বামে নিচে তাকাইতে হইব। আমি জানি তার অন্ধভক্তরা এগুলা স্বীকার করতে চাইবে না, তাই বলবো পুরো ভিডিও দেখুন। আপনার মতে কি মনে হয়, তথ্য উপাত্ত আর লজিক্যালি ফ্রন্টলাইনে ভিডিও করা কত পার্সেন্ট সম্ভব? চলুন রাশিয়ার আর্মির স্ট্রাকচারটা বুঝেন। ইনফ্যান্ট্রি, স্টর্ম ট্রুপার্স, অ্যাসল্ট গ্রুপ, এগুলো হলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ। সবচেয়ে নিরাপদ হলো লজিস্টিক্স, সাপ্লাই, মেডিকেল। আপনাদের নীরব মূলত ওই সাপ্লাই বা লজিস্টিক্স এর কোনো এক নিরাপদ গর্তে বসে চুক্তির বিনিময়ে সেফ জোনে থেকে এসব ভিডিও বানাতো। তবে অনেকেই বলেছেন তার পাওয়া মেডেলগুলো তো সত্যি। হ্যাঁ, মেডেল সে পেয়েছে, কিন্তু মেডেল কেন দেয় জানেন? আসলে মেডেলগুলো ভাড়াটে সৈনিকদের জন্য একটা সাইকোলজিক্যাল টুল। তারা যেন নিজেদের ভাড়াতে বা ছোট মনে না করে, তারা যেন মৃত্যুর আগ পর্যন্ত লড়ে যায়, সেজন্য এই সম্মানটুকু দেওয়া হয়। এটা একটা সিস্টেম, কোনো সুপারহিরো মুভির অ্যাওয়ার্ড না। মেডেল হলো সেই মনস্তাত্ত্বিক শেকল। রাশিয়ানরা নারীদের সম্মান করে, তাই যখন কেউ সার্ভাইভ করে ফিরে আসে তখন তার মা এবং স্ত্রীর জন্য এই মেডেলগুলো দেওয়া হয়। বাকি মেডেলগুলো হচ্ছে এক ধরনের সান্ত্বনা পুরস্কার, যেন উৎসাহ পায়, যেমনটা খেলার মাঠে হারার পরও মেডেল বা পুরস্কার পায়। যাই হোক, আমি জানতাম এত অকাটো প্রমাণের পরও কিছু অন্ধভক্ত লজিক খুঁজবে না, তারা আমাকেই গালিগালাজ করবে। মনোবিজ্ঞানের ভাষায় একে বলে কগনিটিভ ডিসোনেন্স। যখন প্রমাণ সহ চরম সত্য সামনে এসে দাঁড়ায়, তখন আমাদের ইগোতে প্রচন্ড ধাক্কা লাগে। আপনাদের কোনো দোষ নেই, কারণ সে আপনাদের ইমোশন নিয়ে যে গেমটা খেলেছে তাকে বলে ইমোশনাল শেল্ডিং স্ট্র্যাটেজি বা আবেগের ঢাল। খেয়াল করেছেন, যখন অন্য যোদ্ধারা তাকে নিয়ে প্রশ্ন তুলেছিল, তখন সে ইনবক্সে গিয়ে তাদের নোংরা ভাষায় গালাগালি করত। এ ব্যবসা মাগির পোলা, পাট খেতে জন্ম নেও না মাগির পোলা। তাদের মোবাইল চোর নামে আখ্যায়িত করত এবং বাজে বাজে মন্তব্য করে তাদেরকে মানুষের কাছে ছোট করত। কিন্তু আমি যখন সলিড প্রমাণ আর লজিক নিয়ে ফাহাদের মতো দাঁড়ালাম, সে বুঝলো গালাগালিতে কাজ হবে না। তাই সে লাইভে এসে নরম কণ্ঠে সূরা তেলাওয়াত করে নিজেকে মজলুম সাজালো। মানুষ বড়ই স্বার্থপর ও বেঈমান। বিশ্বাস আর সম্মান করলে ক্ষতি ছাড়া ভালো হয় না। সে দাবি করেছে আমি নাকি দেখা করার জন্য বারবার ইমেল করে করুণার ভিক্ষা চেয়েছি, আর আমি নাকি তার বাসায় থেকেছি। আমি আজ ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, রক্তে বিন্দুমাত্র সাহস থাকলে সেই ইমেলগুলোর স্ক্রিনশট সে সবার সামনে প্রকাশ করুন। আমি নাকি তাকে ইমেল করতে করতে মানে পাগল বানাই ফেলছি। তার লাইভ ভিডিওটা আমি যখন দেখেছি, আমি নিজেই অবাক। সে এত স্মুথলি মিথ্যা কথা বলতেছিল, আমি নিজেই অবাক। সে আমাকে আমার একটা ভিডিওতে প্রথমেই কমেন্ট করেছে, ভাই আপনার সাথে কথা বলতে চাই। সে আমাকে তার টেলিগ্রামের ইউজার নেম দেয়। তারপর আমি তাকে টেলিগ্রামে নক করি যে ভাই আপনি তো আমাকে কমেন্ট করছিলেন, আমার সাথে কি কথা বলতে চান? তো এরপর বললো যে হ্যাঁ আমি আছি এখানে। তার সাথে আমার মনে হয় 5-6 মিনিটের কথা হয়েছে। এর মধ্যে সে আমাকে 5 থেকে 10 বারে বলছে যে ভাই আমাকে ফলো দিয়েন। আপনি আমাকে ফলো দিলে আপনাকেও আমি ফলো ব্যাক করবো, তারপর দেখবেন যে আপনারও অনেক ফলোয়ার বেড়ে যাবে, ঠিক আছে? আর সবচেয়ে ভয়ঙ্কর প্রতারণাটা সে করেছে পবিত্র ধর্ম নিয়ে। আমাকে অনুরোধ করেছিল আমি যেন তার দূর থেকে তার নামাজের একটা ভিডিও করি এবং আমার পেজে আপলোড করি, যার ফলে সে মানুষের সিম্পেথি পাবে। আশা করছি এখন বুঝতে পারছেন তার উদ্দেশ্য হচ্ছে সাপও মরবে লাঠিও ভাঙবে না। অর্থাৎ সে মানুষের কাছে হিরো থাকবে, কিন্তু ভিতরে সে এইসব প্রতারণামূলক অপরাধ করেই যাবে। যাই হোক, এই গল্পের সবচেয়ে কষ্টের অংশটি এখনো বাকি। আপনাদের ব্রেনের শিরায় সে যে স্লো পয়জন ফুস করেছে তার আসল বৈজ্ঞানিক নাম ডিসেন্সিটাইজেশন এবং মিলিটেইনমেন্ট। খুব সহজ ভাষায় বুঝাই, আপনি জীবনে প্রথমবার কোনো দুর্ঘটনায় রক্ত দেখলে শিউরে উঠেন, কিন্তু আপনি যদি কসাইখানায় কাজ করেন, প্রতিদিন রক্ত আর মাংস দেখতে দেখতে আপনার আর বিন্দুমাত্র
খারাপ লাগবে না, আপনার মানুষের প্রতি মায়া মরে যাবে। নীরব ঠিক এই কাজটাই করেছেন। তিনি যুদ্ধের হিরোগিরি দেখিয়েছেন, কিন্তু রক্তারক্তি বা ছিন্ন ভিন্ন লাশ সযত্নে লুকিয়ে রেখেছেন। ইউক্রেন ইন্টেলিজেন্সের মতে কনকনে ঠান্ডায় যখন সাপ্লাই চেন বন্ধ হয়ে যেত, তখন বাংকারে থাকা যোদ্ধারা মানুষের মাংস খেয়ে বেঁচে থাকতো, এবং কিছু কিছু আহত সৈন্য পর্যাপ্ত চিকিৎসার অভাবে বাংকারেই মারা যেত। এবং ফ্রন্টলাইনের অনেক এলাকা মাইনে ভর্তি, পা রাখলেই পা উড়ে যায়। অনেক সৈন্য মাইন সাফ করতে গিয়ে নিজেই মারা যায়, লাশ পচে গিয়ে দুর্গন্ধ ছড়ায়, কুকুর বা বিভিন্ন পশু পাখি খেয়ে ফেলে। অনেক সময় শুধুমাত্র হাড় পাওয়া যায়। দীর্ঘদিন ট্রেন্সে থাকায় পিটিএসডি, ডিপ্রেশন, আত্মহত্যা, সাধারণ ফ্রেন্ডলি ফায়ার আর এই সবগুলাকে বলে মিলিটেন্টমেন্ট। আপনারা ভুল ভেবে বসে আছেন, সে তো দিব্যি বেঁচে আছে, আমি কেন পারবো না? তবে দেখা যাক কারা তার আসল শিকার। দেশে থাকা মানুষ নয়, তার টার্গেট হলো রাশিয়ায় থাকা ওই অসহায় প্রবাসী ভাইয়েরা, স্টুডেন্ট ভিসায় আসা দিশেহারা তরুণ, অথবা লাখ লাখ টাকা সুদে লোন করে ওয়ার্ক ভিসায় এসে প্রতারিত হওয়া শ্রমিক। ঋণের চিন্তায় যে ছেলেটা রাতে ঘুমাতে পারে না, নীরবের ওই সুন্দর ভিডিওগুলো তার কাছে ডোপামিনের মতো কাজ করে। কিন্তু এটা কোনো শেষ অপশন নয়। এই এন্ট্রি মানেই ডু অর ডাই। সে আপনাদের চরম আর্থিক দুর্বলতাকে এক্সপ্লয়েট করছে। আপনারা কমেন্টে সাফাই গান, অন্তত টাকা তো পাচ্ছে, দেশে বেকার না থেকে সে তো যুদ্ধে অংশ নিয়েছে, নিজের রিস্ক নিজে নিচ্ছে। আরে ভাই, যে ছেলেটার প্রথম দিনই বাংকারে খাবার দিতে গিয়ে গোলার আঘাতে স্পট ডেথ হয়ে যায়, তার ওই 5 লাখ রুবেল আর লোহার মেডেল দিয়ে তার মা কি করবে? তবে শুনুন, বাংলাদেশ আর্মিতে দীর্ঘ 5 বছরের কম বেশি কাজ করা অভিজ্ঞ সৈনিক রবি, সে আমাদের হোস্টেলেই থাকতো। সেও রাশিয়ায় এসে ওই ফ্রন্ট লাইনে মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছে। এত বছরের কঠোর ট্রেনিং তাকে বাঁচাতে পারেনি, আর আপনাদের এই নীরব নাকি টার্মিনেটর হয়ে গেছে। যাই হোক, সবশেষে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আপনারা করেন, তুই নিজে ফ্রন্ট লাইনে গিয়ে দেখিয়ে আয়। শুনুন, বাংলাদেশ ক্রিকেট দল যখন ম্যাচ হারে, আপনারা টিভিতে বসে গালাগালি করেন, তখন কি আপনাকে বলা হয় পারলে তুই নিজে মাঠে নেমে ব্যাট কর? না, কারণ আপনার দায়িত্ব খেলা নয়, দর্শক হিসেবে প্রশ্ন তোলা। আমার আইডেন্টিটি একজন কন্টেন্ট ক্রিয়েটর। আমি যদি নিজে ফ্রন্ট লাইনে গিয়ে বন্দুক ধরতাম, তাহলে তো আপনাদের মতো আমিও ওই সিস্টেমের প্রোডাক্ট হয়ে যেতাম। যাই হোক, আমি এই ভিডিওগুলোর ভিউজের জন্য বানাচ্ছি না। আমার কলিজা কাফে যখন দেখি একটা ছেলে যে তার মায়ের শেষ সম্বলটুকু বেচে লাখ টাকা ঋণ করে রাশিয়ায় এসেছিল পরিবারের মুখে হাসি ফোটাতে, সে আজ নীরবদের মতো দালালদের মিষ্টি কথায় ইনফ্লুয়েন্সড হয়ে এমন এক রাস্তায় হাঁটছে যেখান থেকে ফেরার কোনো পথ নেই। 2026-এর এপ্রিল পর্যন্ত 30 থেকে 40 জন বাঙালি মারা গেছে, কিন্তু এমন অনেকজন এখনো আছে যাদের পরিবার ভাবছে ছেলে তো পড়াশোনা করছে, কিন্তু তার ছেলে হয়তো ফোঁসে গলে শেষ হয়ে গেছে। যে মা 9 মাস গর্ভে ধারণ করেছিলেন, সেই মা নিজেকে কিভাবে বুঝ দিবেন? আপনারাই বলুন। নিজের দেশের জন্য হলে আপনার জীবন বৃথা যেত না, কিন্তু অন্য দেশের জীবন দিয়ে আপনার লাশটা কি দেশে পৌঁছাবে? টাকায় কি সবকিছু? আপনারা আমাকে গালি দিতে চান দিন, আমাকে মীর জাফর বলতে চান বলুন, কিছু আসে যায় না। কিন্তু জমিনে ঘাসের গোড়া উফরে না ফেললে যেমন তা বারবার জন্মায়, তেমনি এই প্রতারকদের মুখোশ না ছিটলে এরা আরো হাজারটা মায়ের বুক খালি করবে। কিছু বিষয় খালি চোখে দেখা যায় না, যেগুলো আমাদের চোখের অন্তরালে ঘটে যায়। আপনারা যারা সত্যি বুঝতে পেরেছেন, যারা লজিক বোঝেন, তাদের কাছে আমার একটাই অনুরোধ, এই ভিডিওটা শেয়ার করুন। আপনাদের একটা শেয়ার হয়তো কোনো একটা পরিবারকে ধ্বংসের হাত থেকে বাঁচাবে, কোনো মায়ের কোল খালি হওয়া থেকে বাঁচাবে। অন্ধের মতো কাউকে আইডল মানার আগে নিজের বিবেককে একবার প্রশ্ন করুন। যুদ্ধে কোনো গ্রামার নেই, যুদ্ধ মানেই মৃত্যু, যুদ্ধ মানেই পঙ্গুত্ব, যুদ্ধ মানেই শেষ। যদি আপনার পরিচিত কেউ এই ফাঁদে পড়ে থাকে বা পড়ার উপক্রম হয়, এখনই এই ভিডিওটি তাকে শেয়ার করুন এবং কমেন্টে জানান। এখনো কিছু মানুষ বলবেন যুদ্ধে সে ফ্রন্ট লাইনে না গিয়ে সে তো সাহায্য করতেছে, এটাও তো একটা যুদ্ধের অংশ। আপনার কথা ঠিক, আমার কথা হচ্ছে যে যুদ্ধে যাবে সে তার একান্ত সিদ্ধান্তে যাবে, এতে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু মিথ্যাচার করে যুদ্ধকে গ্লোরিফাই করে তরুণদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়াটাই আমার মূল আপত্তি। কাউকে ছোট করা আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য প্রশ্ন তোলা। আমার প্রশ্নের উত্তর দিন। আমি চেষ্টা করেছি আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার, এখন সিদ্ধান্ত একান্তই আপনাদের। যদি আমার ইনফরমেশনে কোনো ভুল ভ্রান্তি থাকে, আমি তার জন্য দুঃখিত। আমি আপনাদের চোখ খোলার চেষ্টা করেছি। আমি কোনো ব্যক্তি বা সংগঠনকে সমর্থন করিনি এবং খারাপ মন্তব্য করিনি। কাউকে ছোট করা আমার উদ্দেশ্য নয়। আর এই টপিকস এখানেই শেষ। যদি আপনারা আমার মতো এই বিষয়গুলো নিয়ে ভেবে থাকেন, তাহলে শেয়ার দিন। পরের ভিডিওতে রাশিয়ার কাজের ভিসা নিয়ে ঘটে যাওয়া প্রতারণার বিষয় বলবো, যা শুনে আপনার আত্মা কেঁপে উঠবে। সর্বশেষ আপনার কি মনে হয় নীরবকে নিয়ে? সো গাইস, stay blessed, stay rocking. It's your boy Rokim from Russia. Bye bye, Allah Hafiz.